ট্যাঙ্ক ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছে। পুরো পাড়া সেই শব্দ শুনতে পেলেও এর কানে যায় না। আর যাবে কি, দোকান জুড়েই তার গোঁজা। রিম্পা ঘরে বসেই শুনতে পাচ্ছে উপর থেকে গজগজানি। কি জ্বালাই যে পড়েছে ও। একেই তো অচেনা শহর, অপরিচিত মানুষজন, নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে এসে আছে রিম্পা। বিয়ের পর 15 দিনও শ্বশুরবাড়ি থাকেনি। এই ধেড়ধেড়ে গোবিন্দপুর চলে আসতে হয়েছে। তাই নিয়ে রিম্পার বন্ধু মহলে কত কথা। খুব লাকি তুই, শাশুড়ির সাথে ঘর করতে হলো না। কিন্তু ওদের কি করে বোঝাবে, এখানে এসে যাকে পেয়েছে সাক্ষাৎ ভগবান, দেবী দর্শন হয়ে গেছে ওর। মনে মনে ভাবতেই রিম্পা আবার শুনল, কই কথা কানে যাচ্ছে না, পাম্পটা বন্ধ করো। নিজের বাড়িটা হলে ঠিক বন্ধ করতো। কথাগুলো কানে যেতেই মাথাটা গরম হয়ে গেল রিম্পার। সারাদিন কাজকর্ম সেরে সবে একটু বসলেই পাম্প চালাও রে, বন্ধ করো রে। ছাদে উঠলেই অতক্ষণ ছাদে থাকা যাবে না, সন্ধ্যের আগে ছাদের দরজা বন্ধ করে আসতে হবে। কত কি বিরক্তিকর মনে মনে বলেই খাট থেকে নামতেই আবার চিৎকার শুনল রিম্পা। তাই আর বসে না থেকে দুমদাম পা ফেলে পাম্পের সুইচটা অফ করলো। ঠিক 8:30 মিনিটেই বেশি পাম্প চালাতে দেবে না। কি বিটকেল বুড়ি রে বাবা, মনে মনে গজগজ করেই চলেছে রিম্পা। তবে পাম্পটা বন্ধ করে শান্তি হলো। একে এই পাম্পের আওয়াজ, তার উপর এই বুড়ির। রিম্পা এমনি খুব শান্ত স্বভাবের মেয়ে। চিৎকার করা, ঝগড়া করা ওর স্বভাব বিরুদ্ধ। বিরক্ত হলেও মুখে কিছু বলে না। অন্য যে কেউ থাকলে এর সাথে ঝগড়া লেগে যেত, রিম্পা জানে। পাম্প বন্ধ করে ঘরে এসে মুড়ির বাটিটা নিয়ে বসলো রিম্পা, হাতে ফোন। আর কি করবে ও, সারাদিন একা একা ভালো লাগে না ওর। সৌনক বেরিয়ে গেলে রিম্পার প্রচুর সময়। তখন এই মোবাইল ছাড়া আর গতি কি। রিম্পা শুনছে উপরে তখনও চিৎকার চলছে। ও খালিভাবে প্রতিমা দেবীর বর বেচারার কি দুর্দশা। রিম্পা একটু কাঁদে শোনার চেষ্টা করলো। কি জানি আবার কোনো ভুল করেনি তো। যতই হোক ও ভাড়াটে, আর ভাড়াটেদের দোষের শেষ হয় না। রিম্পা নিশ্চিন্তে 1 চামচ জলমুড়ি মুখে ঢোকালো। কান তখন উপরে আলোচনা ধরার চেষ্টা করছে। কী সব ওষুধ নিয়ে কথা বলছে। যাক, এখনকার টপিকে ও নেই ভেবেই ভালো লাগলো। ফোনটা টেনে নিয়ে আয়েস করে বসেছে রিম্পা। পাশের বাটিতে মুড়িগুলো তখন জল খেয়ে ফুলে ফেপে উঠেছে। চিনির গন্ধে তাতে 2-4টে মাছিও এসে ভাগ বসিয়েছে। রিম্পা ফেসবুকে রিলসগুলো দেখছে। খুব ভালো লাগে। এগুলো করলে ও সময়টা কাটতো। তারপর কিছুদিন পর টাকাও আসতো। অনেক দিন ধরেই রিম্পা ভেবে চলেছে এসব। কিন্তু রিল করার জন্য যে পরিস্থিতির দরকার সেটুকুও এই বাড়িতে নেই। ভিডিও করা, রেডি হওয়া, গান বাজানো সব ওকেই করতে হবে। তার মধ্যে যদি বুড়িটা চেঁচিয়ে ওঠে। মনে পড়তেই কানে আসলো সেই বিখ্যাত গলা। রিম্পার কেমন যেন মনে হচ্ছে গলাটা ক্রমশ জোরে হচ্ছে প্রমিতা দেবীর। রিম্পা আর দেরি না করে তাড়াতাড়ি উঠে একটা পলিথিন জোগাড় করে আনলো। পলিথিনটা খুলে তাতে মুড়িগুলো ফেলতে যাবে, সাথে সাথে সেই বিরক্তিকর গলা। কি গো, কখন থেকে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, শুনতে পারছো না? বলতে বলতে রিম্পার ঘরের দরজা খুলে ঢুকলেন প্রমিতা দেবী। ততক্ষণে মুড়ি ঢালা শুরু হয়ে গেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজও মুড়ি নষ্ট করলে? কি অলক্ষীর কাজকর্ম শুরু হয়েছে। কালও এসে দেখে গেছি এত মুড়িগুলো এই ময়লা গাড়িতে। তা মুড়ি যখন গলা দিয়ে নামেই না, রুটি চাউমিন করলেই বা কি? গতর নাড়ানো যাবে না, খালি অলক্ষী বানা। রিম্পা এক কোণে দাঁড়িয়ে শুনে যাচ্ছে প্রমিতা দেবীর কথাগুলো। কান্না পেয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, বলে আমার বরের টাকায় কেনা মুড়ি আমি ফেলবো কি রাখবো আমি বুঝবো, তুমি কে বলার। সত্যি রিম্পার সকালে নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। সৌনক ছাতুর শরবত খেয়ে যায়, ভাত নিয়ে যায় সকালে, তাই সেরকম জলখাবার করে না রিম্পা। কোনো দিন ছাতু, কোনো দিন মুড়ি খেয়ে নেয়। সত্যি বসে বসে মুড়ি চেবোতে ভালো লাগে না। 2 দিন ধরে নষ্ট হচ্ছে। খাবার নষ্ট করলে ওর মাও খুব বকতো। তাই বলে ভাষা। কান্না পেয়ে যাচ্ছে বারবার রিম্পার। তার মধ্যে আবার বাঁশির শব্দ। দাঁড়িয়ে আছো কেন, যাও ময়লাটা দিয়ে এসো। আর কতক্ষণ দাঁড়াবে ছেলেটা? আবার বললেন প্রমিতা দেবী। রিম্পা তাড়াতাড়ি করে গেল উপচে পড়া বিন ব্যাগ নিয়ে। বাড়ির দরজার সামনেই দাঁড়ায় এই গাড়িটা। রিম্পা ছুঁড়ে দিয়েই ঘরে চলে আসলো। তখনও ঠায় দাঁড়িয়ে
প্রমিতা দেবী। রিম্পা এখন কি করবে বুঝতে পারছে না। ফেসবুকেই একটা গল্প পড়ছিল, সেটাও অর্ধেক হয়ে আছে। রিম্পা কি করবে তা নিয়ে অত ভাবার কিছু নেই, যখন সামনে প্রমিতা দেবী আছেন। ঘরে রাখা শোকেসের সামনে এসে দাঁড়িয়ে প্রমিতা দেবী বললেন, এই মেয়ে, এই দিকে দেখো তো, কত ঝুল পড়েছে দেওয়ালে, ময়লাও জমেছে। কার হাতে ঘর ছাড়লাম ভগবান। রিম্পা নিজেও জানে ধুলো পড়েছে, ও দুদিন ছাড়াই পরিষ্কার করে। আজও করতো এসব টুকিটাকি কাজ, স্নানের আগেই করে। বুড়ির ততক্ষণ তর সইবে তবে না। রিম্পা দেখল প্রমিতা দেবী এসে বসে পড়ল ওর খাটে। হয়ে গেল গল্প। কতক্ষণে নড়বে ঠিক নেই। বসেই বলল, আমার বাড়ি এরকম নোংরা করা চলবে না। এই আজ তোমার বর আসলে বলো, আমি দেখা করতে চেয়েছি। রিম্পা বিড়বিড় করে বলল, নালিশ করবে আমার নামে। আজ আসলে আমিই বলবো, এই বাড়িতে থাকা আমার পক্ষেও সম্ভব না। 2-5 মিনিট হয়ে গেল, খাটের গায়ে হেলান দিয়ে বসেই আছে, চোখ দুটো বন্ধ। কে জানে ঘুমিয়ে পড়লো কিনা। এত চিৎকার করলে ক্লান্ত তো লাগবেই। আসলে নিজের ঘরের মায়া ছাড়তে পারছে না। দুটো ঘর, এক চিলতে রান্নাঘর, ছোট্ট বাথরুম, তাতেই নিয়ে নেয় 7,500 টাকা। শুধু সৌনকের অফিসটা একদম কাছে, তাই আর আপত্তি করেনি রিম্পা। না হলে লাইট না জ্বালিয়ে রাখলে অন্ধকার পুরী, আর এই পুরী নিয়ে এই রানীমাই থাকুক। আজ সৌনক আসলেই বলবো ওর পক্ষে থাকা সম্ভব না। কী যে করবে রিম্পা এখন? মোবাইল টেনে নিয়ে গল্পটা পড়বে, নাকি ঝুল ছেড়ে স্নান করে নেবে? মোবাইল ধরলেই এখন উল্টো সিধে কথা। ইচ্ছে করছে না আর ধুলো ঘাঁটতে। বিয়ের পর একটা সপ্তাহ শ্বশুরবাড়ি কাটিয়েছে রিম্পা। শাশুড়ি মানুষটা সুবিধার নয়, সেটা কাল রাত্রের দিনই বলেছিল মেজোজা আর মাস্তুতো যা। খুব খিটখিটে নাকি, কিন্তু সত্যি রিম্পার সাথে কিচ্ছুটি করেনি, উল্টে সপ্তাহ জুড়ে যত্নে রেখেছিল হয়তো। ভেবেছে থাকবে না তো, তাই যে কটা দিন আছে আদরে থাক। রিম্পাও নিজেকে ভাগ্যবান মনে করত যে শাশুড়ির ছবিটা ওর কাছে ভালোই ছিল, কিন্তু যাকে পেয়েছে সে যেন একটা কাঠির উপরে। এ কি, ঘুমিয়ে পড়েছে নাকি? মুখের কাছে এসে দুদণ্ড দাঁড়িয়ে রিম্পা বুঝল উনি নাক ডাকছেন। অস্বস্তি হচ্ছে রিম্পার। স্নানে যাবে নাকি ডেকে দেবে বুঝতে পারল না। একটু ভেবেই রিম্পা স্নানে চলে গেল। ডেকে দেওয়া মানেই শব্দ দূষণ, তার থেকে ঘুমালে ওনারও শান্তি, আমাদেরও। রিম্পা গামছাটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমেই ভেজানো আছে সৌনক আর ওর কিছু ছাড়া জামা, সেগুলো স্নানের সময় ধুয়ে দেয়। এটাই করে আসছে বরাবর। জামাগুলো মেঝেতে থুপে থুপে কাচতে লাগলো। কলটা চালিয়ে দিল। গামলা ভর্তি জল থাকলে জামাগুলো ওতে চুবিয়ে ধুতে সুবিধা হয়। আজ থেকে 3 মাস আগেও রিম্পা জানতো ওকে এত কাজ করতে হবে। আগে জামা কাপড় ধোয়া কাচা সব পিসি করে দিত। মায়ের পা ব্যথা পারতো না, তাই রান্নার পিসিকেই বাবা কাপড় ধোয়ার জন্য বলতো। মা বলতো, রিম্পাকে করতে দাও, সব কাজ শিখে রাখা ভালো। বাবা বলতো, ধুর, এখন পড়াশোনার সময়, ওকে বিরক্ত করো না। মেয়ে হোক বা ছেলে, ঘাড়ে বিপদ আসলে সব কাজ শিখে নেবে, তার মধ্যেও যতদিন আরামে থাকতে পারে। রিম্পাও মনে করে পারি না বলে কোনো শব্দ হয় না। যে পারে না সে আসলে ইচ্ছাকৃত পারতে বা করতে চায় না। হয়তো খারাপ পারে, কিন্তু পারে। রিম্পা যেমন রুটি করতে পারতো না, যা পারতো তাই করতো, সেটাই খেত সৌনক। আজকাল দারুণ বানায়। সৌনক যেমন সব কাজ পারে, রান্না, বাসন মাজা, রুটি করা, কিন্তু রিম্পা করতে দেয় না। ওকেও শিখতে হবে। শিখেও গেছে। দারুণ রুটি বানায় আজকাল রিম্পা। সৌনক আগে হোস্টেলে থাকতো, ওখানে রান্নাবান্না সবই করতো, তাই বেশ পারে সেসব। এক এক দিন রাতে শখ করে বানায়। বিয়ের পর বউ নিয়ে আসবে বলে এমন বাড়িওয়ালা জোগাড় করেছে, এমনি সুন্দর সে বাড়িওয়ালা যে মাথা খারাপ হয়ে যাচ্ছে রিম্পার। এসব ভাবতে ভাবতেই রাগটা আবার ফিরে এলো, আর তার জেরেই আরও জোরে জোরে কাপড়গুলো কাচছে রিম্পা। হঠাৎ মনে হলো বাথরুমে কেউ ধাক্কাচ্ছে। জলের আওয়াজে শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি কলটা বন্ধ করতেই শুনতে পেল খুব জোরে ধাক্কা দিচ্ছে বাথরুমের দরজা। স্বভাব জেনেও রিম্পার মনে হলো মানুষটা কোনো বিপদে পড়েছে, না হলে এভাবে কেউ ধাক্কা দেয় না।
তাড়াতাড়ি দরজাটা খুলতেই প্রমিতা দেবী বললেন, ওরে তুমি কেমন মেয়ে মানুষ গো, এভাবে সংসার করা যায়? তোমার মা কিচ্ছু শেখায়নি? অবাক হয়ে রিম্পা বলল, আমি কি করেছি? প্রমিতা দেবী বললেন, কত জল নষ্ট করছো তুমি, এই জন্যই এখন আমার একবেলা পাম্প চালালে হয় না। হায় ভগবান, কি দোষ করেছি আমি, কি এক মেয়ে মানুষ এসে জুটল কপালে। কথাগুলো শুনে মুখের উপর দরজা দিয়ে দিল রিম্পা, খুব জোরে কেঁদে ফেলল। আসলে উত্তর না দিতে পারলে রাগ অভিমান সব চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসে, আর সেটাই হচ্ছে রিম্পার। বড্ড কষ্ট হচ্ছে। চুলটা বেঁধে খুব সুন্দর করে সিঁদুর পরল রিম্পা, তারপর যত্ন করে টিপ পরল কপালে, ঠোঁটে লিপস্টিক ঘষতেই শুনতে পেল বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ঘড়ি দেখলো রিম্পা 6:30 বাজে। আজ সন্ধ্যাবেলা সৌনকের অফিস কলিগের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেই যাবে বলে সাজছে রিম্পা। বিয়ের পর থেকে নতুন বউ জামাইকে অনেক আত্মীয়র বাড়ি যেতে হয়, কিন্তু রিম্পার এই সুযোগ হয়নি। বিয়ের পর সেরকম কোথাও ঘুরতেও যায়নি, তাই আজ যখন সুযোগ পেল খুব সাজবে রিম্পা। নতুন বউরা যেমন সাজে ঠিক সেরকম। রিম্পা শুনল উপরে অনেক লোকের গলা, আসতে লেগে যাবে এরকম একটা কথা শুনতে পেল রিম্পা। মনে হচ্ছে উপর থেকে কিছু নামানো হচ্ছে। রিম্পা যত্ন করে লাল রঙের জেল লাগাচ্ছে ঠোঁটে। যা হচ্ছে হোক, রিম্পার কিচ্ছু যায় আসে না ভেবেই গুনগুন করে গান ধরল ও। খুব খুশি আজ রিম্পা। হঠাৎই রিম্পার মনে হলো কাল যে ওই দুপুরবেলা প্রমিতা দেবী উপরে উঠল আর একবারও গলা শোনেনি, এমনকি সকালে পাম্প চালানো বন্ধ করা সব কাকু ডেকে বলেছে। সত্যি তো, সকাল থেকে সব শান্ত ছিল আজ। মনে মনে ভেবেই ঝুলন্ত পর্দা ধরতে গিয়ে নোংরাটা নিজেরই চোখে লাগলো। রিম্পা ভাবল এটা বুড়ি দেখলে আর নিস্তার ছিল না। পর্দা সরিয়ে রিম্পা দেখল বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল ওর। তাড়াতাড়ি গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিল রিম্পা। তাড়াতাড়ি খোলো সৌনক। বাইরে অ্যাম্বুলেন্স কেন জানো? সৌনক তখনই বেরোলো বাথরুম থেকে, বলল, কার কি হলো আবার? কাকুর না তো? খুব রুগ্ন মানুষটা। সৌনক শার্টটা গলিয়ে দুজনে বাইরে আসলো। সিঁড়ির ঠিক নিচটায় দাঁড়িয়ে বিপিনবাবু হাত দিয়ে চোখ মুছছে। সৌনক যেতেই জড়িয়ে কেঁদে ফেললেন। রিম্পা বলল, কি হয়েছে কাকু? ভেঙে পড়া গলায় বললেন, যেটা হওয়ার ছিল। কাল দুপুর থেকেই বাড়াবাড়ি। দুপুরের তোমার কাছ থেকে উপরে গেল, কিচ্ছু খেলো না। আজ সকাল থেকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ডাক্তার বলল আশা কম, কিন্তু তাও নিয়ে যেতে বলল। ডাক্তার বলেছিল আমায় এত উত্তেজিত হতে দেবেন না, আনন্দে রাখবেন। কি করি আমি বলো তো? একটা ছেলে যে ফোন করে না বলে অভিমান করে আমায় জানাতে পর্যন্ত দেয়নি এই মরণ রোগের কথা। রিম্পা বলল, কি হয়েছে কাকিমা? বিপিনবাবু বললেন, ব্রেন ক্যান্সার। এমন স্টেজে ধরা পড়েছে, ডাক্তার বলল কেমো ওষুধ কিছুতেই কাজ করবে না, উল্টে বিগড়ে যাবে। শেষের কদিন খুশি রাখুন। একটু থেমে আবার বললেন বিপিনবাবু, ওর খুশি থাকার চাবি কি আমার কাছে? খুব স্বপ্ন দেখত বউ নাতি নিয়ে সংসার করবে, ছেলে তো বিয়েও করলো না, কেমন সব হয়ে গেল। বিপিনবাবু রিম্পার হাত ধরে বলল, তোমরা যখন এলে বলল, জানো দুটিকে দেখে মনে হচ্ছে আমার সমু বউ নিয়ে এলো, তাই তোমার উপর এত অধিকার দেখাতো, বলতো তোমাকে মনের মতো মানুষ করবে। ঠকঠক করে কাঁপছে রিম্পা। এসব জানলে তো মাথায় করে রাখতো ও মানুষটাকে, সব হাসি মুখে মেনে নিত। রিম্পা দেখলো স্ট্রেচারে করে নামাচ্ছে প্রমিতা দেবীকে। মুখটা কি সুন্দর লাগছে, মাথায় মোটা করে সিঁদুর পরা। রিম্পাকে দেখে হাত নাড়িয়ে ডাকলেন প্রমিতা দেবী। রিম্পা দৌড়ে গিয়ে হাতটা ধরতেই সৌনককে ডাকলেন। সৌনক আসতেই প্রমিতা দেবী বললেন, বউয়ের যত্ন নিও, সারা সকাল মুড়ি খায়, তুমি বেরিয়ে যাও মুড়ি নিয়ে বসে। স্নান করে বেলা 1টায় অনেকক্ষণ জলে ভিজে থাকে, নতুন জল, শরীর খারাপ হলে কে দেখবে? আমি কোথায় ভাবলাম বুড়োটাকে তোদের দায়িত্বে দিয়ে যাব, এখন মনে হচ্ছে আমার আবার ফিরে আসতে হবে তোদের দায়িত্ব নিতে। রিম্পা কাঁদতে কাঁদতে বলল, আসতেই হবে, এই ঘর আমার পক্ষে একা সামলানো সম্ভব না, তুমি না আসলে মুড়িটুকুও খাবো না। প্রমিতা দেবীও কাঁদছে, রিম্পাও।
সৌনকের মুখ ভার। অ্যাম্বুলেন্সের লোকজন প্রমিতা দেবীকে নিয়ে এগিয়ে গেল। প্রমিতা দেবী যাওয়ার সময় বললেন, পর্দাটা কি নোংরা করেছিস। কাঁদতে কাঁদতেও হেসে ফেলল রিম্পা। বলল, ফিরে এসে কেচে দিও তুমি। আমি কি অত পারি? তুমি শেখালেই তো শিখব। শুনে একটা তৃপ্তির হাসি হাসলেন প্রমিতা দেবী। অ্যাম্বুলেন্স ছেড়ে দিল। সৌনক বলল, চলো। রেডি তো তুমি? রিম্পা বলল, চলো। নার্সিংহোমে অ্যাডমিট করে নিচে থাকবো আমরা। নিজের লোককে কেউ একা ছেড়ে দেয়? কি বলবে ডাক্তার, কি হবে? তারপর বিপিনবাবুর দিকে ঘুরে রিম্পা বলল, কাকু, তুমি সব দরজা আটকে ঘরে থাকো, ফোনটা কাছে রেখো, আমরা তোমায় জানাতে থাকবো, চিন্তা করো না। বলেই দুজনে বেরিয়ে গেল। রিম্পা চিৎকার করে বলল, খেয়ে নাও কিছু, কাকিমা ঠিক ফিরে আসবে, আনবই আমি। কেমন একটা জোর পেলেন বিপিনবাবু। হোক না ভাড়াটে, আপনজন তো, ঠিক ফিরিয়ে আনবেই ওরা, বিশ্বাস বিপিনবাবুর। আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম করলেন উনি। কেমন একটা মনের জোর পাচ্ছেন। মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল প্রমিতা। ভালোবাসার যে এমনই জোর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।